বিসমিল্লাহির রহমানির রহিম। যেটা বলতেছিলাম আর কি, যে আমরা যদি কোনো ফাঁকা একটা জায়গায় ধরো একটা লাইন লিখলাম, সেই লাইনটা কিন্তু জাভাস্ক্রিপ্ট এক্সিকিউট করে ফেলে সাথে সাথে, আমরা দেখছি। মানে ধরো তুমি লিখতেছো কনসোল ডট লগ হাই লিমন, তাহলে এটা কিন্তু সাথে সাথে এক্সিকিউট হয়ে কনসোল ডট লগে কিন্তু আউটপুট দেখা দিবে। তো এইটাকে ঠেকানো যায় কিভাবে? এটাকে ঠেকানো যায় হচ্ছে একটা ওয়ে, ফাংশন লিখে। আর ফাংশনের মধ্যে এই যে একটা ফাংশন লিখে নাম দিয়ে কোনো কিছু যদি এটা একটা ফার্স্ট ব্র্যাকেট আর একটা সেকেন্ড ব্র্যাকেট, এটার মধ্যে যদি কিছু কোড দেওয়া হয়, তাহলে ওইটা কিন্তু সাথে সাথে রান করে না। রান করে কখন? যখন আমি এইটা এইভাবে কল করে দিবো, দেখেন এভাবে কল করে দিবে, তখন গিয়ে রান করবে, তার আগে রান করবে না। ঠিক আছে, এটা আমি বুঝছিলাম। পরবর্তীতে আমরা দেখলাম যে ধরো একটা ফাংশন আমি রান করে দিচ্ছি কোথাও, ধরো এই ফেজ ডাটাটাই রান করে দিচ্ছি। এখন এমন কিন্তু হইতে পারে মাঝে মাঝে যে ধরো অনেক বড় একটা টাস্ক, ধরো একটা ইমেজ প্রসেসিং করতেছে, বা ধরো একটা কোনো কিছু একটা চেক করতেছে, একটা মানে সঠিক আছে কিনা তথ্য। তখন কিন্তু একটা একটা টাস্ক কিন্তু ধরো 5 মিনিট, 10 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা, সারাদিন এভাবে লাগতে পারে। এখন ওই টাস্কটা হয়ে গেলে কিন্তু আমার মানে কি হবে পরবর্তীতে, এটা কিন্তু জাভাস্ক্রিপ্টকে বলে দেওয়া যায়, যাতে ও কি করতে পারে, চেইন আকারে চলতে থাকে, মানে কখনো যাতে না থামে। যেমন ধরো এই কাজটা আমি ফেজ ডাটা করলাম, ফেজ ডাটার মধ্যে মূলত কি করছি, এই যে একটা ভ্যারিয়েবল আছে, দেখো ডাটাবেস, এর মধ্যে একটা অবজেক্ট আছে, নেম লিমন, এজ 30, এডুকেশন, লেকচারার। এই অবজেক্টটাই ডাটাবেজে সেভ থাকবে। এখন যেহেতু আমরা ডাটাবেজ নিয়ে কাজ করতেছি না, এই জন্য আমরা করলাম কি, আমরা নিজে নিজে কি করলাম, একটা ডাটাবেস নামে একটা ভেরিয়েবল ধরে নিলাম। যদি এটা ডাটাবেজে থাকতো তাহলে আমরা আবার কল করে আবার এটার মধ্যে স্টোর করতে পারতাম, ওই বিষয়টা ঘুরে ফিরে একই। ঠিক আছে, তো এটা যদি আমি করতেছি না, সেটা আমি ডাইরেক্ট সেভ করে দিলাম। সেভ করলে এখন নেম, এজ, এডুকেশন আছে ডাটাবেজের মধ্যে। তো এখন ধরো এইটাই ধরো সময় সাপেক্ষ একটা কাজ, ধরো ধরে নাও আর কি, যদিও এখন তাড়াতাড়ি হবে কারণ এখন তো আমি দিয়ে দিছি, কিন্তু ধরো ডাটাবেস থেকে আসা কিন্তু একটা কঠিন কাজ। তো আমি যখন এই ফেজ ডাটার মাধ্যমে ডাটাটা আনবো, আনার পরে দেখো এই যে নেমটা পাইলাম কার মধ্যে থেকে, ডাটাবেস ডট নেম, ডাটাবেস ডট নেম মানে লিমন, লিমনটাকে আবার নেমের মধ্যে ভরে রাখলাম। ডাটাবেস ডট এজ 30, এই 30টাকে ভরে রাখলাম এজ এর মধ্যে। ডাটাবেস ডট এডুকেশন মানে লেকচারার, লেকচারারকে ভরে রাখলাম এডুকেশনের মধ্যে। এখন কথা হচ্ছে এই যে আমি তো ডাটাটা পেয়ে গেলাম, আর আমার ধরো সময় লাগছে 2 মিনিট। এই 2 মিনিট পর কি হবে, 2 মিনিট পর কি হবে, এই জন্য আমরা করতে পারি কি, আর একটা ফাংশন রান করে দিতে পারি। মানে একটা কাজ হয়ে গেলে আরেকটা ফাংশন রান করে দিতে পারি। ঠিক আছে, এই যে ফাংশনের মধ্যে আরেকটা ফাংশন রান করে দেওয়া, এটাকে বলে কল ব্যাক ফাংশন। ঠিক আছে, মানে এই ফাংশনটাকে আমি মূলত রান করব, কিন্তু এইটার এক্সিকিউট করতে 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 দেখবে আরেকটা এই ডাটাটা পেয়ে যাবে, সে আরেকটা ফাংশন রান করে দিবে। ঠিক আছে, এটাকেই বলতেছি আমরা কল ব্যাক ফাংশন। এন্ড কথা হচ্ছে কল ব্যাক ফাংশনটা আমরা কেন ইউজ করতে পারতেছি, আমরা একটা পাওয়ার মানে জাভাস্ক্রিপ্টের একটা ক্ষমতার কারণে এটা করতে পারতেছি। কেন? এই যে জাভাস্ক্রিপ্টে কিন্তু প্যারামিটার পাস করা যায়, দেখছো? শুধু জাভাস্ক্রিপ্ট না, সকল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এটা করা যায়, মানে ওই ফাংশনের মধ্যে প্যারামিটার পাস করা যায়। তো এই প্যারামিটার পাস করা যায় বিধায় কিন্তু আমরা এটা করতে পারতেছি। কেন দেখো, ধরো একটা ফাংশনের আমার এ আর বি এর মান লাগবে, তারপর ভিতরে এ আর বি যোগ করে দিব। এখানে তো শুধু লিখে রাখছে জিনিসটা, কিন্তু এই মানটা তো এ আর বি আকারেই আছে, তাহলে এটা আমি দিব কখন? এটা দিব, মানটা দিব কল করার সময়। যখন আমি এটা এরকম কল করে দিব, তখন ওই সিবির মানটা আমি এখানে দিব, যে সিবির মানটা কি হবে। ধরো 50, কি হলো না কেন, ধরো 50 নাম লাগান, এই যে এই যে। তার মানে ওই যে ভিতরে যে প্যারামিটারটা থাকে, আমি ওই যে ফাংশন লেখার সময় যেটা দিছিলাম, ওই কল করার সময় যে ডাটাটা দিব, সেইটাই ওই ওই মানটা হয়ে যায়। ঠিক আছে, এতে সুবিধা কি, দেখো আমি বারবার এই মানটা কিন্তু চেঞ্জ করতে পারি কল করার সময়। চেঞ্জ করলে কিন্তু ভিন্ন ভিন্ন রেজাল্ট আসবে এখানে ভাই, এই ফাংশন। হ্যাঁ, মানে ওটা শুধু আপনি দিয়া রাখেন, জানি নিচে কোনো মান দিলে চেঞ্জ হ্যাঁ, করলে হ্যাঁ, যেন হ্যাঁ, ওটাও চেঞ্জ হয়ে যায়। নিচে যাতে কোনো মান দিলে এই মানটা যাতে এই মানটা হয়, এই জন্য দিয়ে বুঝছি রাখলাম। ভাই, মানে নিজের মানে এটা সুবিধার একটা জন্য আর নাম। কি। হ্যাঁ, এটা তুমি যে কোনো নাম দিতে পারো, সিবি দিতে হবে বিষয়টা এমন না, তুমি অন্য কোনো নামও দিতে পারো, কোনো সমস্যা নেই। বুঝছি কিন্তু ভাই, খালি ফাংশনের মনে মতো আর কি, রাখবে যে যে কোনো নাম। এইটা সমান সমান, ধরো এখানে কমা কমা দিয়ে যেভাবে যেভাবে আছে, ধরো সিবি এফজি, ধরো ডিএফ, এইভাবে আছে ধরো। তুমি খালি মনে রাখবে যে এখানে যখন তুমি 3টা মান দিবা, ইরর হয়ে গেছে, এই যে
এই যে যখন এইখানে তুমি 3টা মান দিবে কমা কমা দিয়ে, তখন জাভাস্ক্রিপ্ট ওইভাবে ম্যাপিং করবে। তার প্রথম মানটা হবে সিভি, দ্বিতীয় মানটা কি হবে এফজি, তৃতীয় মানটা কি হবে ডিএফ। ডিএফ। এই এই জন্যই আমি এই কাজটা করছি। মানে জাভাস্ক্রিপ্ট প্যারামিটার নেয় কিসের জন্য? যাতে তুমি এই বাইরে থেকে কি করতে পারো, এই মানটা দিয়ে দিতে পারো। বুঝতে পারছো? তাহলে খেয়াল করো, ধরো আমি একটা এজ প্রিন্ট করবো কারো, তাহলে রিফাতের এজ হবে ধরো একরকম আর ইয়ের এজ হবে আরেক রকম। এখন আমি এই একটা ফাংশন দিয়ে কিন্তু দুইটা প্রিন্ট দিতে পারি। কিভাবে? এ ধরো সিভির মধ্যে আমি এজ পাঠাইছি, ধরো ধরে নাও আপাতত কি হচ্ছে এরকম হচ্ছে, হ্যাঁ। এখন ধরো এই যে 50 পাঠাইলাম, তাহলে ধরো এখানে 50 এখানে প্রিন্ট হয়ে গেল এই এই ফাংশনের মধ্যে। আমি কিন্তু চাইলে এই ফাংশনটা আবার একবার কল করলাম 51 দিয়ে, এই যে তাহলে কিন্তু আবার 51 কল হয়ে যাবে, হবে না? এখানে কিন্তু 51 প্রিন্ট হয়েছে। তার মানে একটা ফাংশন লিখছি, ওইটারে বারবার ইউজ করার জন্য এই কাজটা করছে জাভাস্ক্রিপ্ট। মানে আমি যাতে এই মানটা বারবার চেঞ্জ করে দিতে পারি কল করার সময়, ঠিক আছে? এখন কল ব্যাক মেকানিজমটা কি? কল ব্যাক হচ্ছে এই যে এই পাওয়ারটাকে আমি কাজে লাগাবো। ওই যে একটা কাজ হয়ে গেলে যে আরেকটা ফাংশন রান করে দিব, ওই ভাই ফাংশনটা আমরা কার মধ্যে নিতে পারি? কল সিভি। ব্যাকের মধ্যে নিতে পারি। বুঝতে পারছো? ভাই এই ফাংশনটা কি আরেক জায়গায় রান করা যাবে না নাকি এক হ্যাঁ জায়গায়? হ্যাঁ, লেখছি তো আরেক জায়গায়। এই দেখো এই যে সিবি মেকার লেখছি আরেক জায়গায় না? হ্যাঁ। এটা তো লেখছি আরেক জায়গায়, তাই না? এটা এটা কি আরেক জায়গায় লিখছি না? হুম। শেষে রান করছি কোনটা এটা দেখবে তুমি, খালি শেষে রান করছি কোনটা? সিভি সিভি মেকার। ফেজ ডাটা রান করছি না? হুম। ফেজ ডাটার ভিতরে সিবি মেকারটা ঢুকাই দিছি, কিন্তু রান করছি কাকে? ফেস ফেজ ডেটা। ডাটাকে, তাই না? তার মানে এই ফাংশনটা রান হয়েছে, খেয়াল করছো? এটা কিন্তু রান হয় নাই, রান হয়েছে কোনটা? এইটা। এখন দেখো এইটার মধ্যে কারে ঢুকাইছি বলো? এই ফাংশনটারে ঢুকাই দিছি, দেখছো? মানে এই মান হিসেবে ঢুকেছে, এটা কিন্তু এখন কোনো ফাংশন না, এটা একটা মান। বুঝছো? এই সিবি মেকার মানে ভ্যারিয়েবল, যেহেতু এই জন্য নামটা লিখে দিছি। বুঝতে পারছো? তার মানে এখন কি হয়েছে, এই ফেজ ডেটার ভিতরে কাকে পাস করে দিলাম? মূলত এই গোটাটাকে পাস করে দিলাম। বুঝতে পারছো? এই গোটাটা, এই গোটাটা এখন এর মধ্যে পাস করে দিচ্ছি। তাহলে দেখো এইটা তাহলে ম্যাপিং হবে কার সাথে? এই যে ভিতরে যে নামটা দিচ্ছে এর সাথে। ঠিক আছে না? এখন দেখো এই ফাংশনটাই তো পুরোটা এখন এইটা, তাই না? বিষয়টা তাই। এইটা যখন ঢুকে দিলাম, এইটা এটা নাম ম্যাচ করে যখন দিয়ে দিলাম, তখন কিন্তু এই ফাংশনটা এইটা হয়ে গেছে, আর এইটা আবার এইটা হয়ে গেছে। তার মানে সিভিটাই এই ফাংশন। এখন দেখো আমি সব ডাটা বাটা যে নিলাম, নেওয়ার পরে আমি সব ডাটা কিন্তু পেয়ে গেছি, যে নেম এজ এডুকেশন পেয়ে গেলাম। এখন পাওয়ার পর কি হবে? এই দেখো সিভি মেকার আবার 3টা ইয়ে নেয়, প্যারামিটার নেয়, দেখছো? তাহলে এখন আমি কি করবো? কল করার সময় ওই 3টা প্যারামিটার দিয়ে দিব। এখন দেখো সিভি ফাংশনটা তো আমার এর মধ্যে আছে, তাহলে আমি এটাকেই কল করে দিলাম। এখন কল করে দিয়ে এই যে ওর নাম লাগবে, এজ লাগবে, এডুকেশন পাস করে দিলাম। এখন এই ফাংশন এখন আবার রান করে দিবে, একে রান করে দিল। তখন আবার দেখবে নেম নেম, এজ এজ, এডুকেশন ম্যাচ করলো। এখন এই যে তার ফাংশনটা রান দিল। ঠিক আছে? মানে তুমি খালি দেখবে যে কিভাবে কিভাবে এটা চলতেছে, তাইলে হয়ে যাবে। তার মানে একটা ফাংশন হয়ে যাওয়ার পরে আমি আর একটা ফাংশন এটার প্যারামিটারের মধ্যে ঢুকে দিছিলাম। তার মানে এটা এখন এই সিবির মধ্যে আছে এই মুহূর্তে। তার মানে এই সিবি আর এইটা মূলত একই এই মুহূর্তে। তাহলে আমি সিবিটাকে রান করে দেওয়া মানে এটাকে রান করে দেওয়া। আর এইটা 3টা চাচ্ছে, প্যারামিটার চাচ্ছে, তাই আমি কি করলাম? এই 3টা মান দিয়ে দিলাম কল করার সময়। কারণ মান দিতে হয় কখন? কল করার সময়। এইখানে মান দিছিলাম ফাংশনটা, পাস করে দিয়েছিলাম, আর এইখানে মান দিছে কি ওই যে এই মানটা দেওয়ার পর তাহলে এইটা রান হয়ে গেল। মানে তুমি লেখছো কিন্তু আলাদা আলাদাই, কিন্তু সিকুয়েন্সিয়ালি রান হয়েছে। দেখো প্রথমে এইটা রান হয়েছে, এটার ভিতরে এটা ঢুকে দিছে, তারপর এইগুলো রান হলো। হওয়ার পরে এইটার ভিতরে যেহেতু ফাংশনটা ঢুকে আছে, সেগুলোকে এইটাকে আবার রান করে দিল এখানে। দিয়ে এইটার আবার 3টা ডাটা তার দরকার, সে এখান থেকে পাইলো, সেটাকে আবার রান করে দিল। দিয়ে এই ফাংশনটা তাহলে রান করলো, এটা প্রিন্ট হয়ে গেল। বুঝতে পারছো? এইটাকে বলে কল ব্যাক ফাংশন। এটা কেন কাজে লাগবে আমি বলি। তুমি যখন একটা লম্বা চেন তৈরি করবা, ধরো একটা অনেক বড় একটা কাজ, এটার পর এটা হবে, এটার পর এটা হবে, এটার পর এটা হবে, তখন করবা কি বারবার এই ভিতরে এরকম পাস করতে থাকবে। বুঝছো? আবার এইটার মধ্যে আরেকটা ফাংশন পাস করবে, ওইটার মধ্যে এটার মধ্যে আরেকটা ফাংশন পাস করবে। এরকম করে তুমি ইচ্ছা করলে কি করতে পারো, যত বড় তোমার দরকার কোনো সমস্যা নেই, একটা চেন তৈরি করতে পারো। মানে একটার মধ্যে একটা, একটার মধ্যে একটা, একটার মধ্যে একটা। এটার জন্যই জাভাস্ক্রিপ্ট এটা দিছে। বুঝছো? এটা যে আমরা এটার একটা এক্সাম্পল দেখছিলাম যে এইখানে এই যে কল ব্যাক, দেখো এই যে স্টুডেন্ট ডট ফর ইচ, দেখছো? এই যে এই ফাংশনটা, এই যে ফর ইচ কিন্তু একটা মেথড, তাই না? ডট দিয়ে লেখা মানে কি? মেথড। তার মানে স্টুডেন্টস অবজেক্টের মধ্যে ফর ইচ নামে একটা মেথড আছে।
ওই মেথডই তো ফাংশন নাকি, তাহলে অবজেক্টের মধ্যে থাকলে নাম অ্যাজ এ মেথড, এই আর কি। তো এই দেখো ডট ফর ইচ, তাহলে ফাংশনকে কল করে দিচ্ছি। তাহলে দেখো এই প্রথম প্যারামিটারের মধ্যে তাহলে আমার কি যাবে, মান যাবে। দেখো এই মানটার ভিতরেই আবার একটা ফাংশন দিয়ে দিচ্ছি, দেখছো? ঠিক এইটার মতো, দেখো ঠিক আমাদের মতো মানের ভিতরে কি দিয়ে দিছিলাম, এই ফাংশনটা দিয়ে দিছিলাম, দেখছো? এখানেও কিন্তু তাই করছি, এই যে মানের ভিতরেই ফাংশন ঢুকে গেছে। এইটা বোঝানোর জন্য তো এত কিছু, যে মানে যদি আকাশ থেকে না পড়ো যে এটা কি হয়েছে আসলে, হয়ে গেল। এই যে এই যে এই যে এই যে ফর ইজ, এই যে এটা কিন্তু একটা ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, এই যে তার মানে এইটা যখন কল করে দিলাম ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, তখন এর ভিতরে মান দেওয়ার কথা, নিয়ম। ওই মানের ভিতরে আমি কি দিয়ে দিলাম, আর একটা ফাংশন ঢুকে দিলাম। তার মানে এইটাও কিন্তু কল ব্যাক ফাংশন, ঠিক আছে? মানে ফর ইচ আমরা রান করতেছি, কিন্তু ফর ইচ পিছন দিয়ে এই ফাংশনটা রান করতেছে কে, নিজে নিজে, মানে ব্রাউজার নিজে নিজে করতেছে। করে কি করতেছে, প্রত্যেকবার যখন ঢুকতেছে এটার মধ্যে দিয়ে লুপ করতেছে, একবার এই আইটেমের মধ্যে 1 ঢুকে দিচ্ছে, পরের বার আইটেমের মধ্যে 2 ঢুকে দিচ্ছে, পরের বার আইটেমের মধ্যে 10 ঢুকে দিচ্ছে, পরের বার 20। এই জন্য এটা আমরা এখানে প্রিন্ট করতে পারতেছি, বারবার 1 2 10 20 প্রিন্ট করতে পারতেছি। আচ্ছা, এইটাই হলো কল ব্যাক ফাংশন ইউজ। দেখো এখানে একটা ইউজ হচ্ছে, ধর আমরা নিচে একটা ইউজ করছি, এখানে একটা ইউজ করছি, এরকম দেখবে আরো অনেক জায়গায় আমরা ইউজ করবো। বিশেষ করে যখন দেখবো যে মানে জাভাস্ক্রিপ্টে কল ব্যাকটা কেন ইউজ হয় বেশি, অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে হয় কি, মানে লাইন বাই লাইন এক্সিকিউট হয়, মানে প্রথম লাইন, তারপর দ্বিতীয় লাইন, তারপর তৃতীয় লাইন, তারপর চতুর্থ লাইন, এভাবে হয় অন্যান্য ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আর কি। কারণ অন্যান্য ল্যাঙ্গুয়েজ দেখো প্রথম লাইনে যদি না শেষ হয় দ্বিতীয় লাইনে যাবে না, তাহলে প্রথম লাইনে তুমি কি করতে পারো, ডাটাবেস থেকে ডাটা কল করতে পারো, করলে অতক্ষণ পর্যন্ত কিন্তু ওয়েট করবে, ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলা ওয়েট করবে, তারপরে যে দ্বিতীয় লাইন যাবে, যেমন দ্বিতীয় লাইনে যায় কিন্তু সে আগের লাইনের ডাটাগুলো পাবে, তাই না? কিন্তু জাভাস্ক্রিপ্টে কি, জাভাস্ক্রিপ্ট ওটার জন্য ওয়েট করে না। জাভাস্ক্রিপ্টে তোমার যে দেরি হচ্ছে উপরেরটায়, ওটার জন্য ওয়েট করবে না, সে কিন্তু লাভ দিয়ে দ্বিতীয় লাইনে চলে যাবে। এটাই হলো জাভাস্ক্রিপ্টের একটা অদ্ভুত আচরণ। মানে সে লাইন বাই লাইন পড়া শুরু করলেও যদি দেখে যে বেশি সময় লাগবে, তাহলে কি করে, ওটা লাভ দিয়ে পরের লাইনে চলে যায়। এই জন্য আমাদের কল ব্যাক লাগে। কল ব্যাক কেন লাগে, ওই যে তুমি যে মানে দেরি হচ্ছে কাজটা, তুমি যে এরকম যে লাস্টে যে একটা কল ব্যাক ফাংশন দিয়ে দাও, জাভাস্ক্রিপ্ট করবে কি, এটা তো অনেক সময় লাগবে, এইটা কল করে সে লাভ দিয়ে এটাতে চলে যাবে, এটাতে চলে যাবে, পরেরটা চলে যাবে, আচ্ছা যা সমস্যা নেই। কিন্তু যখন দেখো জাভাস্ক্রিপ্ট পড়তে 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 শেষ করে ফেলবে কাজটা, তখন দেখবে আরে আমার তো আরেকটা ফাংশন দিছে সে, তখন করবে কি, এইটা নিয়ে সে আবার একটা রান করে দিবে। মানে ওরে দিয়ে জোর করে কাজ করে নেওয়ার জন্য মূলত এইটা, ঠিক আছে? যে তুই লাভ দে, ঠিক আছে, কিন্তু হইলে যাতে আমার কাজটা হয়ে যায়, ঠিক আছে? এটার জন্য জাভাস্ক্রিপ্ট এই কল ব্যাক ফাংশনটা দিচ্ছে। যাক, এটা একটা রিভাইজ করলাম আগেরটাই আর কি। এখন দেখি আমরা নতুন কিছু দেখি। পেইন নেওয়া যাবে না, ঠিক আছে? এখন মনে না থাকাটাই স্বাভাবিক, কারণ প্রোগ্রামিং এমন 1 2 বছর কোডিং করেও কিন্তু মানে কনফিডেন্স পাওয়া যায় না ওইভাবে, ঠিক আছে, যে আমি পারবোই। মানে এটা গ্রাজুয়ালি ডেভেলপ করে। মানে ধরো আজকে কিছু বুঝতেছে না, কালকে ঘুম থেকে উঠে দেখবে যে অনেক কিছু বুঝতেছে, তারপর দিন ঘুম থেকে উঠে দেখবে আরে আমি তো সব ক্লিয়ার। মানে মানে পর্যাপ্ত পরিমাণ ঘুম দিবা আর শিখবা, তাহলে দেখবে যে অটোমেটিক মানে গায়েবী ভাবে হয়ে যাবে বিষয়টা, এমন এরকমই আর কি। মানে আজকে যেটা তুমি বুঝতেছো না, কালকে সকালে উঠে দেখবে যে ওটা ক্লিয়ার, এরকমই হয়। আচ্ছা, এখন দেখো, তাহলে আমরা আজকে একটু দেখি নতুন কি শিখতে পারি। আমরা যে ডাব্লিউসি স্কুলে যাই, যে দেখি কোনো কিছু মিস হয়েছে কিনা। হ্যাঁ দেখো, আমরা কিছু কিছু জিনিস মানে তখন শিখি নাই, যেগুলো মানে দরকার নেই এগুলো আমি তোমাকে দেখাবো না, ঠিক আছে? এগুলো তোমরা পরবর্তীতে সুযোগ থাকবে আপডেট করার, এটা তো এমন না যে মানে জ্ঞান এখানে শেষ হয়ে গেল, বিষয়টা তা না। মানে যেটা না হলে তুমি আর আগাইতে পারবে না, এগুলো মেনে দেখাবো। আর দেখো, একটা জিনিস বলছিলেন যে মানে লাইনের ভিতরে কোনো কিছু অ্যাড করা মানে ঢুকানো হয়, ওটা দেখান নাই। লাইনের ভিতরে বলতে, মানে আমরা তো ওই যে ডকুমেন্ট ডট রাইট দিয়ে উপর নিচে নিচে আসে আর কি, মানে কোনো লাইনের ভিতর বাইরে থেকে কোনো কিছু অ্যাড করা আর কি মাঝখানে। ও ওটা একটু কঠিন আছে, ওটা হলো কি, মানে পুরা জাভাস্ক্রিপ্ট বোঝার পরে এটা করতে পারবে, বুঝছো? ও মানে ওইটা ওখানে একটা ধাপ না, 3 4টা ধাপ আছে ওই মাঝখানে ঢুকানোর জন্য, বুঝতে পারছো? মানে আমি তোমাদের যেগুলো দেখেছি ওগুলো তো একটা অপারেশন, মানে একটা কাজ করলে হয়ে গেছে, হয় লাস্টে থেকে ঢুকে দিছি, নাহলে প্রথম থেকে ঢুকে দিছি, নাহলে না লাস্ট থেকে বের করে দিছি, বিষয়টা এমন। কিন্তু ওইটা কেমন কি করতে হবে, ওইটা হলো একটা কৃত্রিম ভাবে একটা জিনিস তৈরি করতে হবে, তৈরি করে আবার ওই লাইনটা বাই করতে হবে, বাই করে ওটার মাঝখানে ঢুকে দিতে হবে, বিষয়টা মানে অনেক ক্রিটিক্যাল আছে। কয়েকটা লাইন আছে, 3 4টা ধাপ, শেখার পরে আমি আবার এটা দেখাবো না, সমস্যা নেই।
এটা আসবে। এখন দেখো আমরা এগুলো সব শিখে ফেলছি। দেখো ইন্ট্রোডাকশন, আউটপুট স্টেটমেন্ট, লেট, কনস্ট্যান্ট, অপারেশন, এগুলো সব জানি আমরা। অ্যারিথমেটিক অপারেটর দেখছি আমরা, যোগ বিয়োগ গুণ ভাগ, অ্যাসাইনমেন্ট অপারেটর দেখছি, ইকুয়াল টু, প্লাস ইকুয়াল টু, মাইনাস ইকুয়াল টু, এগুলো কিন্তু আমরা জানি। প্লাস ইকুয়াল টু মানে কি, এটা লেখা আছে এক্স ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই, এটা এইটা লেখা আর এইটা লেখা একই। মাইনাস ইকুয়াল টু মানে কি, এক্স ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই। এই যে গুণ ইকুয়াল টু মানে কি, এক্স ইকুয়াল টু এক্স ইন্টু ওয়াই। এই মানে বোঝাই যায়, মানে একদিনই বারবার। আচ্ছা, ডাটা টাইপ আমরা দেখছি, ফাংশন তো আমরা দেখলাম, ঠিক আছে। ফাংশন তো আমরা খুব ভালো করে দেখছি। এই দেখো, এই যে এগুলো তো আমরা জানি। ফাংশনের মধ্যে প্যারামিটার পাস করা যায়, কল করার সময় প্যারামিটারটা ঢুকে দিতে হয়। দেখো এই যে একটা ফাংশন লিখছে, দেখছো? এই দেখো, এই যে মাই ফাংশন পি1 দুইটা প্যারামিটার নিচ্ছে, P1 P2, পরে করছে কি এই দুইটা গুণ করে দিচ্ছে। দেখো কল করার সময় কিন্তু এই যে মাই ফাংশন দিয়ে কল করার সময় এই দুইটা মান দিয়ে দিচ্ছে, এই যে 4 আর 3। তাহলে মূলত যেহেতু রিটার্ন হয়েছে, তার মানে 4 আর 3 এর গুণফলটা এর মধ্যে ঢুকে যাবে, রেজাল্টের মধ্যে। পরে রেজাল্টটা প্রিন্ট করে দিচ্ছে, বাস এই যে 12। বুঝতে পারছো? 3 4 12, 12 হয়ে গেছে। আচ্ছা, যদি একটা বুঝে থাকে সব একই, ঠিক আছে, কোনোটা মানে যে অন্যরকম তা না, একই জিনিস। আচ্ছা, অবজেক্ট। অবজেক্ট তো আমরা খুব ভালো করে জানি। ওই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কি ভ্যালু পেয়ারে কি ভ্যালু কমা কমা দিয়ে লিখতে হয়, এটা আমরা দেখছি। অবজেক্টের প্রপার্টি, এই যে অবজেক্টের প্রথম যে নামটা, ওই যে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যে প্রথম নামটা, ওটাকে বলে প্রপার্টি, আর লাস্টেরটাকে বলে ভ্যালু। ওই বিষয়টা একই। মেথড আমরা দেখছি, অবজেক্টের মধ্যে যদি কোনো ফাংশন লেখো তাহলে ওটার নাম হয়ে যায় কি, মেথড। এই যে অবজেক্টের মধ্যে একটা ফাংশন লিখছে, এই যে ফাংশন, এখানে আর নামটা কেন দেওয়ার প্রয়োজন পড়ে না, কারণ এই নামটা তো আগেই চলে আসছে। বুঝতে পারছো? এই জন্য কিন্তু জিনিসটা কিন্তু ফাংশন। এই দেখো, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, তার মানে ফাংশন। তাহলে অবজেক্টের মধ্যে ফাংশন থাকলে এটার নাম হয়ে যাবে তখন মেথড। পার্সন ডট ফুল নেম একটা মেথড, ঠিক আছে। এই আচ্ছা, অবজেক্ট ডিসপ্লে, এটা আমরা দেখছি কিভাবে ডিসপ্লে করতে হয়। ডিসপ্লে করার নিয়ম হচ্ছে পার্সন ডট নেম দিলে জন চলে আসবে, পার্সন ডট এজ দিলে 30 চলে আসবে, পার্সন ডট সিডি দিলে কি চলে আসবে, নিউ ইয়র্ক চলে আসবে। এটা ইয়ার ক্ষেত্রে। এর এর ক্ষেত্রে নিয়মটা কি, ইন্ডেক্স নাম্বার দিয়ে দিতে হবে, পার্সন থার্ড ব্র্যাকেট ইন্ডেক্স, তাহলে ওই ডাটাটা চলে আসবে। এটা হচ্ছে এর এর ক্ষেত্রে নিয়ম। অবজেক্ট কনস্ট্রাক্টর এখনই কোনো দরকার নাই, এগুলা অনেক অ্যাডভান্স, দরকার নেই। মানে তোমার নর্মাল ডে টু ডে কোডিং এ কোনো কাজে আসবে না। আস্তে আস্তে এগুলো আমরা শিখাবো পরে যদি কোনো লাগে। ইভেন্ট আমরা দেখছি, যে অন ক্লিক, অন পেজ, অন হোভার, এগুলো কিন্তু আমরা দেখছি। জাভাস্ক্রিপ্টের যত ইভেন্ট আছে, স্ট্রিং, স্ট্রিং তো আমরা খুব ভালো করে জানি। ডাবল কোড দিয়ে লিখতে হয়, এটাকে কি বলে, স্ট্রিং। মানে কোন নাম পদ, নাম লেখার জন্য কি ইউজ হয়, স্ট্রিং ইউজ হয়। তো স্ট্রিং, এখানে কোনো মেথড টেথড দেয় নাই। এই যে এই দেখো, এগুলোতে বলে স্কেপ অপারেটর, দেখছো? মাঝে মাঝে এমন প্রয়োজন পড়তে পারে, যারা স্ট্রিং লিখছো কিন্তু এই স্কল লাইনটা নেক্সট লাইনে হবে, ঠিক আছে, তখন এই যে ইনসার্ট এ ব্ল্যাক স্ল্যাশ, মানে যেগুলোতে ব্ল্যাক স্ল্যাশ দিবে সেটাতে এইটা আগে একবার দিতে হয়, দিলে এইটা আর এটা কাটাকাটি হয়ে যায়, তখন এইটা আসে। মানে ব্ল্যাক স্ল্যাশ বলতে বোঝায় কি, স্কিপ, মানে এই পরের যে সংখ্যাটা থাকবে এটা স্কিপ করবে। কারণ এইটা কিন্তু একটা কোডিং এর অংশ, দেখছো? এই স্ল্যাশ দিয়ে কিন্তু অনেক কোডিং এর কাজ করে, তাই না? আর তুমি যদি নর্মাল স্ল্যাশ দাও তাহলে ও একটা স্ট্রিং হিসেবে ধরে নেবে, কিন্তু যদি এই ব্ল্যাক স্ল্যাশ দিয়ে স্ল্যাশ দাও তাহলে কাজ করবে। এই দেখো, এই যে এটা একটা স্ল্যাশ হিসেবে আসছে, দেখছো? এই যে দা স্কেপ সিকোয়েন্স, এটা তো এখান থেকে আসছে ডাইরেক্ট। এই যে লেট টেক্সট দা ক্যারেক্টার, এই যে ব্ল্যাক স্ল্যাশ একটা স্ল্যাশ, এই জন্য যে একটা আসছে। আচ্ছা, এটা অত জরুরি না, সমস্যা নেই, বাইরে কিছু নেই, এগুলা এখন দরকার নেই, এইটা দরকার। এই যে এইটার জন্য এতক্ষণ ধরে আসছে। আচ্ছা, দেখো এটা হলো স্ট্রিং এর মেথড। আমরা কি জানি, জাভাস্ক্রিপ্ট সবকিছুকে কি করে ফেলে, অবজেক্ট বানায় ফেলে। আমরা কিন্তু বলছিলাম একবার যে সবকিছুকে অবজেক্ট বানায় ফেলে জাভাস্ক্রিপ্ট। যার কারণে আমরা যে ডট ডট দিয়ে অনেক কিছু পাই, যেগুলো হচ্ছে জাভাস্ক্রিপ্ট নিজের থেকে আমাদের দিচ্ছে। সেরকম স্ট্রিং এর ক্ষেত্রেও হয়। দেখো আমি একটা স্ট্রিং লিখি, স্ট্রিং মানে একটা নাম, এটা তো বলছি আগে, তারপর আবার লিখি। ধরো লেট নেম ইকুয়াল টু রিফাত বা ইয়া ইয়া, ইয়া ইয়া, এই এই এটা কিন্তু একটা স্ট্রিং, এই যে ইয়া ইয়া, ঠিক আছে।
এখন খেয়াল করেন এই স্ট্রিংটা কার মধ্যে লেখাই উঠছে, স্ট্রিং দেখেন, এই যে একটা সাজেশন উঠবে দেখেন, ওই দেখেন লেট নেম ইকুয়াল টু স্ট্রিং, দেখছেন? মানে এটা একটা স্ট্রিং। এখন ধরেন নেমের মধ্যে তাহলে এই ডাটাটা সেভ হয়ে আছে। এখন আমি দেখতে চাই এই এই যে নেমটা লিখলাম এটার মধ্যে কয়টা ওয়ার্ড আছে এটা দেখতে চাই, 1 2 3 4 5। এখন দেখেন জাভাস্ক্রিপ্ট এটা মানে এই গণনাটা করার জন্য আপনাকে একটা মেথড দিয়ে দিচ্ছে, এই যে আমি যদি নেম ডট অ্যালার্ট দিয়ে দেখি তাহলে তাড়াতাড়ি দেখা যাবে। আউটপুট দেখার একটা সিস্টেম হচ্ছে অ্যালার্ট, এটা অনই করিনি তো দেখা যাবে কিন্তু। এই যে এই এটার পাশে ওপেন করে এই আপনার ভাই গো লাইভ দিলে ক্রোমে ওপেন হয় না? হ্যাঁ ভাই আপনার গো হ্যাঁ লাইভে দিলে ক্রোমে ওপেন হয়? হ্যাঁ ক্রোম ডিফল্ট দেওয়া আছে, এই জন্য তোমার যদি ডিফল্ট অন্যটা থাকে তাহলে ওইটাতে ওপেন হবে। হ্যাঁ, আমার মাইক্রোসফট। ডিফল্ট চেঞ্জ করতে হবে। আচ্ছা এই যে 300%, আচ্ছা দেখো এই যে ইয়া তাহলে কার মধ্যে আছে, নেমের মধ্যে। এখন ধরো এই একটা প্রিন্ট করে আমি দেখতে চাই যে ইয়া মধ্যে কয়টা ওয়ার্ড আছে, এটা দেখতে চাই। তাহলে দেখেন একটা সিম্পল জাভাস্ক্রিপ্ট মেথড দিয়েছে, এটা তো প্রথম অ্যালার্টের অংশ, এটা তো অ্যালার্টের অংশ। এই যে অ্যালার্ট একটা দিয়ে দিচ্ছে অলরেডি। চাচ্ছি যে নেমের লেন দেখতে চাই, নেম ডট লেন, দেখো এইটা দিলেই হয়ে যাবে। দেখো একটা মেথড, দেখেন নেম কি আগে এটা দরকার। এই দেখেন লেন 5, দেখছেন? আস্তে আস্তে রিফাত তোমার মাইকের সমস্যা হয়েছে, অনেক জোরে আওয়াজ হয়। দেখা এই যে 5টা, দেখছো ইয়া এর শব্দে কয়টা ওয়ার্ড আছে, 1 2 3 4 5, এই যে 5টা দিয়ে দিল, দেখছো? রেজাল্ট দিয়ে দিল। আচ্ছা আর তুমি যে আউটপুট অন্যভাবে নিতে চাও সেটা পারবা, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ওটা দিয়েও করতে পারবা, বা ডকুমেন্ট ডট রাইট দিয়েও করতে পারবা, মানে আউটপুট দেখাইতে পারলে নেম ডট লেন, এই দেখো এই যে 5, দেখছো 5 চলে আসে। আর দেখো নামটা যদি একটু বড় হয়, ইয়া রিফাত, তাহলে 10টা হওয়ার কথা। ও সেমিকোলন চলে গেছে। এই 10, দেখছো কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10। আচ্ছা এটা কেন পারতেছে জাভাস্ক্রিপ্ট? জাভাস্ক্রিপ্ট সবকিছুকে অবজেক্ট বানায় ফেলায়, অ্যারে কে অবজেক্ট বানায় ফেলায়, তোমার অবজেক্ট কে অবজেক্ট বানায় ফেলায়, সবকিছুকে অবজেক্ট বানায়, ফাংশন কে অবজেক্ট বানায় ফেলায়। ঠিক আছে? যার কারণে ওইটার জন্য আমরা স্পেসিফিক কি পাই, মেথড পাই, যেগুলো জাভাস্ক্রিপ্ট আগের থেকে লিখে রাখছে। বুঝতে পারছো? অবজেক্টের মধ্যে মেথড কি, মানে আমরা যে ডট দিয়ে কল করি না, ওই জাভাস্ক্রিপ্ট করছে কি ওগুলা কিছু বানাই রাখছে। যেমন যে নেম ডট লেন কেন দিলাম, কারণ এই কারণে দিলাম জাভাস্ক্রিপ্ট এটাকে এরকম কিছু একটা বানাইছে। এটা এই যে এরকম একটা অবজেক্ট যার মধ্যে লেন্থ নামে একটা কি আছে, মেথড আছে, যেরকম এই যে এখানে একটা ফাংশন আছে, এটা এটা জাভাস্ক্রিপ্ট জানে কি আছে এর মধ্যে, এটা জাভাস্ক্রিপ্ট জানে। ঠিক আছে? তাহলে আমি এটাকে কল করার নিয়ম কি, নেম ডট লেন না, এই যে এটা এই জন্য এটা পাইলাম, এই যে নেম ডট লেন। এটা মানে এটা আর কি, এটা তো কোনো ফাংশন না, এটা ডাইরেক্ট পাওয়া যায়, মানে লেন্থ এভাবে দিলে যে এটা এরকম ধরো এখানে জাভাস্ক্রিপ্ট লিখে রাখছে মনে মনে 10, তাহলে আমি নেম ডট লেন দিলেই 10 চলে আসতেছে, এই যে 10 চলে আসতেছে। ঠিক আছে? বিষয়টা হলো এরকম। আচ্ছা এই যে এইটাকে বলে, এই যে এগুলোকে পাশে ডট দিয়ে আমরা যেগুলোকে লিখি এগুলোকে বলে মেথড। ঠিক আছে? এটা আমরা আগেই বলছি যে অবজেক্টের মধ্যে কিছু ফাংশন থাকলে এটা মেথড বলে। ঠিক আছে? ডট জিনিসটা দেখলেই আপনি বুঝবেন যে এই আগেরটা কি অবজেক্ট, আর থার্ড ব্র্যাকেট দেখলেই বুঝবেন কি এটা হলো অ্যারে। ঠিক আছে? এটা কিন্তু আগের ক্লাসে বলছি। তাহলে নেম ডট লেন্থ একটা প্রপার্টি ইউজ করে আমরা এই 10 পেয়ে গেলাম। এরকম এরকম অনেক আছে, দেখেন এগুলো সব আমাদের লাগে না। ঠিক আছে? কিছু কিছু মেথড আমাদের খুব ইম্পর্টেন্ট যেগুলো লাগে, যেমন আমরা ওইগুলোই দেখবো। যেমন ধরেন আপনি চাচ্ছেন এই লেখাগুলোকে সব বড় হাতের করে ফেলবেন, মানে এই যে সব ছোট হাতের আছে না, খালি প্রথমটা বড় হাতের, এই জন্য সব বড় হাতের করে ফেলবেন। এখন আপনি হলে কি করতেন, আপনি এটা তো আপনি প্রোগ্রামিং করতেছেন, আপনি কি হাত দিয়ে লিখবেন সব? না, এটা আপনি প্রোগ্রামিং কে কমান্ড দিয়ে দিবেন যে তুই বড় কর, আরো বড় হয়ে যাবে, এটাই তো প্রোগ্রামিং নাকি? টু আপার কেস, এটা এটা দিলে কি হয়ে যাবে, সবগুলো বড় হাতের হয়ে যাবে। দেখেন আমি দেখি, এগুলো হচ্ছে মেথড, মানে এই জাভাস্ক্রিপ্ট বিল্ট ইন দিয়ে দিচ্ছে।
টু আপার কেস। এই দেখছেন ইয়াহিয়া রিফাত সব বড়তে গেছে না? আমি যদি একটু লোয়ার কেস দেই, কি যে হইতেছে দেখো, আর সব ছোটতে রয়ে যাবে। ও এটা তো ফাংশন, তাহলে কল করতে হবে। একটা কমেন্ট এই যে সব ছোটতে রয়ে গেছে, ওয়াইটা কিন্তু বড়তে ছিল এখানে, এটাও কি হয়ে গেছে, ছোটতে রয়ে গেছে। তার মানে আমি কিন্তু ছোট বড় করার জন্য মানে সিএসএস এখানে ইউজ করার দরকার নেই। আমরা কি করতে পারি, জাভাস্ক্রিপ্ট দিয়ে কি করতে পারি, ছোট বড় করতে। আর তোমরা তোমার রিফাতের মনে একটা প্রশ্ন ঘুরতেছে যে এটা তো সিএসএস দিয়ে করা যায়, ছোট বড়দের তো সিএসএস দিয়ে করা যায় না, তো জাভাস্ক্রিপ্টের দরকার কি? দরকার আছে। যেমন ধরো আমি তোমার একটা উদাহরণ দিই। ধরো এই একটা, তুমি একটা ফর্মে ডাটা নিচ্ছ, ধরো এখন মানুষ তো নাম লিখতে দিছ, সে তো ইচ্ছা মতো মন মতো নাম লিখবে, তাই না? ফর্মে যখন একটা ফিল দাও তুমি কি করো, একবার বড় হাতের একটা স্পেস, একটা জায়গায় তিনটা স্পেস দিলে, মানে আবার বড় হাতের দিলে একটা, দিলে ছোট হাতের, উল্টা পাল্টা দাও না মাঝে মাঝে ফর্মে লেখার সময়। কিন্তু ধরো তুমি এটা সাবমিট করে দিছো, এখন আমার ডাটাবেজেও তো তাহলে ওই উল্টাপাল্টা লেখাটাই যাবে, তাই না? আমরা করতে পারি কি, আগেই জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে পারি কি, ওই কাজটারে আগে সলিউশন করে নিতে পারি। যেহেতু ওই বেটা কি ভুল করছে, সব ভুলগুলোকে আগেই কারেকশন করে কি করতে পারি, তারপরে ডাটাবেজে পাঠাতে পারি। যেমন ধরো তুমি ডাটাবেজে চাও সবকিছু ছোট হাতের মানে সেভ হবে, কোনো বড় হাতের থাকবে না, তাহলে তুমি ওই ব্যাক এন্ডে যখন যাবে তোমার ওই ফর্ম থেকে ডাটাটা, তুমি করবে কি, ওই স্ট্রিং ডট টু লোয়ার কেস দিলে কি হয়ে যাবে, সব অটোমেটিক ছোট হাতের হয়ে যাবে না? এখন বলো ওই ওই তুমি ব্যাক এন্ডে তুমি সিএসএস পাবা কই? বুঝতে পারছো? এখন তুমি ফ্রন্ট এন্ডে দেখানোর জন্য সিএসএস দিয়ে করতে পারো, কিন্তু ওই ব্যাক এন্ডে যে ছোট হাতের করলা ওইটার জন্য সিএসএস পাবা কই? ওটা তার সিএসএস কাজ করবে না কেন? এই জন্য জাভাস্ক্রিপ্ট এই মেথড গুলো দিয়ে দিচ্ছে, বুঝতে পারছো? মাঝে মাঝে কনফিউশন হতে পারে যে এগুলো তো আমি সিএসএস দিয়ে করতে পারি, তো জাভাস্ক্রিপ্টের দরকার কি? জাভাস্ক্রিপ্টের দরকার আছে, কারণ জাভাস্ক্রিপ্ট তো রান করবে সব জায়গায়, সিএসএস তো আর সব জায়গায় রান করবে না। সিএসএস রান করবে শুধু তোমার কম্পিউটারে, আর জাভাস্ক্রিপ্ট সার্ভারে রান করবে, মোবাইলে রান করবে, তোমার এই কম্পিউটারে রান করবে, সব জায়গায় রান করবে। আচ্ছা, এরকম আরেকটা মেথড, আপার কেস দেখলাম, লোয়ার কেস দেখলাম, ঠিক আছে? এখন দেখো কনক্যাট, দেখি কি হয়। কনক্যাট দিয়ে আমরা দুইটা যুক্ত করতে পারি, মানে দুইটা, একটা টেক্সটের সাথে কি করতে পারি, একটা টেক্সট যুক্ত করে দিতে পারি, আবার যুক্ত করার সময় দিতে পারি যে মাঝখানে কি থাকবে, এই যে এরকম। দেখো ধরো নেম মানে ইয়াহিয়া, আর হচ্ছে লেট নেম ওয়ান হচ্ছে ইয়াহিয়া, আর লেট, আরে কি যে হইতেছে, নেম ওয়ান ইকুয়াল টু ইয়াহিয়া, নেম টু ইকুয়াল টু রিফাত। আচ্ছা, এখন দেখো দুইটা নাম দিলাম, এখন চাচ্ছি যে ইয়াহিয়া রিফাতকে আমি যুক্ত করব। আচ্ছা, তাহলে কি করতে পারি, তাহলে এই নেম ওয়ানের সাথে নেম টু কে কনক্যাট করব। কনক্যাট মেথড দ্বারা কি করে, যুক্ত করে। মানে জাভাস্ক্রিপ্ট এগুলো আমাদের বাই ডিফল্ট দিছে, ঠিক আছে? এগুলোর জন্য তোমাদের চিন্তা করতে হবে, নেম ডট কনক্যাট এটাকে দিলাম। দেখো এই যে প্রথম ফাংশনটা, এটা দুইটা প্যারামিটার নেয়। প্রথম প্যারামিটারে নিবে কি, যে তুমি যুক্ত করার সময় মাঝখানে কি কোনো ফাঁকা দিতে চাও না কমা দিতে চাও, সেটা দিতে হবে প্রথমবার। আর দ্বিতীয় প্যারামিটার দিতে হবে কাকে কনক্যাট করবে সেটা দিতে হবে। কনক্যাট করবে কাকে, নেম টু। এই এই দেখো, এই যে আশা করি রেজাল্ট চলে আসছে, দেখো ইয়া ইয়া রিফাত যুক্ত হয়ে গেছে। ইয়া ইয়া রিফাতের মাঝে আমি কনক্যাট করছি নেম ওয়ান ডট কনক্যাট মেথড, মানে এটা একটা মেথড, তার মানে এটাকে যে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, তার মধ্যে সে দুইটা ডাটা নিতে পারে, আর্গুমেন্ট নেই। একটা আর্গুমেন্ট হচ্ছে কি দ্বারা আমি আলাদা করব, আমি এই মুহূর্তে কিছু দেইনি, যে কোনো ফাঁকা টাকা কিচ্ছু নেই। আর কাকে অ্যাড করব, নেম টু কে, ইয়া ইয়ার সাথে এই যে এই জিনিসটা মাঝখানে থাকবে, আর লাস্টে কি যুক্ত হবে, নেমটা যুক্ত হলো, ঠিক আছে? এখন দেখো লাস্টে যে একটা ফাঁকা দিতে হবে, যে এখানে একটা স্পেস, আরে বড় ভালো জ্বালাই ফেললাম তো, এরকম হইতেছে কেন, দাঁড়া কাইটা এবার ফেলবি। যাক ঠিক আছে, আল্লাহ হাফিজ। এই দেখো
গোলাই। দেখো এই যে, তাহলে এইখানে যদি তুমি একটা ফাঁকা দাও, তাহলে দেখো এই ইয়া ইয়া রিফাতের মধ্যে একটা ফাঁকা তৈরি হবে, কিন্তু যুক্ত হবে, কিন্তু ফাঁকা তৈরি হবে। দেখো এই যে ফাঁকা তৈরি হয়েছে, দেখছো? আর যদি তুমি চাও যে এই দুইটা কনকেট হবে কমা কমা দ্বারা, এই যে কমা দাও, এটা কমা দ্বারা কনকেট হয়েছে, দেখছো? তার মানে কনক্যাট মেথড দুইটা আর্গুমেন্ট নেয়। একটা আর্গুমেন্টে নেয় যে তুমি কি দ্বারা আলাদা করতে চাও সেটা, আর তারপর একটা নেয় তুমি এটার সাথে কাকে যুক্ত করতে চাও সেটা। বুঝতে পারছো নাকি কোন প্রশ্ন আছে এখানে? এটা হলো কনক্যাটের কাজ। এগুলো আমরা কেন শিখতেছি? ওই যে আমরা ডাটাবেজে যখন ডাটাগুলো সেভ রাখবো, তখন আমাদের কিন্তু স্ট্রিং কে মডিফাই করতে হবে। বুঝতে পারছো? মানে সাদা ডিজাইন নিতে হবে যাতে কোনো ঝামেলা না থাকে। একজন ধরো চাইছে মোবাইল নাম্বার, মোবাইল নাম্বারের মধ্যে দিয়ে দিছে হলো তোমার যে এবিসিডি, তুমি কি ওটা ডাটাবেজ সেভ রাখতে পারবে বলো? তোমাকে স্যানিটাইজ করতে হবে না? তখন তোমাকে ওগুলো চেক করতে হবে জাভাস্ক্রিপ্ট দিয়ে, যে এটা কি মোবাইল নাম্বার দিছে, যে এবিসিডি থাকে তাহলে এবিসিডি বাদ দিয়ে দাও। এরকম করে তোমাকে চেক করতে হবে। এই জন্যই আমরা এত কিছু শিখতেছি, মানে এখানে যা যা আছে। আচ্ছা, কনক্যাট মেথড আমরা দেখলাম। এখানে দেখো আরো কিছু মেথড আছে, এই যে আমরা তো বুঝলামই। ট্রিম মেথড, ট্রিম মেথড দ্বারা কি, ট্রিমার দ্বারা কি করে, তোমরা যে ইয়া করো, যে ট্রিমার ইউজ করে কি করে, দাড়িরে সাইজ করে না, সাইডে সাইডে দাড়ি মোছ, সেম জিনিস। ট্রিম মানে কেটে ফেলে, মানে ছাঁটাই করে, বুঝতে? এক কথা ছাঁটাই, সোজা বাংলা কথায়। যেমন ধরো এইটাই দেখো, এই যে টেক্সট ওয়ান এর মধ্যে ধরো এই যে অনেকটা ফাঁকা আছে, দেখছো? এই যে ফাঁকা, দেখো ফাঁকা, এখানে আবার ফাঁকা। তুমি যখন ট্রিম মেথড ইউজ করবে তখন কি হবে, ওই ফাঁকা জায়গাগুলো চলে যাবে। দেখো আমি তোমার দেখাই, যেমন এখানে অনেক বড় একটা ফাঁকা দিচ্ছে, এখানে অনেক বড় একটা ফাঁকা দিচ্ছে, ধরো। আর যদি তুমি ট্রিম না ইউজ করো তাহলে কি হয় দেখো, নেম ওয়ান কে রাইট করে দিলে, ধরো তাহলে এইটা আসবে ইয়া ইয়া, এগুলো আসছে কিনা, ইয়া ইয়া আসছে। আচ্ছা, এখানে বলে দিচ্ছি যে গেট ট্রিম যখন করে দিলা, তখন দেখো ডকুমেন্ট ডেমোতে ধরছে ইনার স্টেমের মধ্যে কি ঢুকছে, লেন্থ ওয়ান প্লাস টেক্সট ওয়ান ডট লেন্থ, লেন্থ টু টেক্সট টু ডট লেন্থ, 22 12, 1 2 3 4 5 6 7 8, 12 দেখছো? ট্রিম করার আগে লেন্থ ছিল কত, 22। এই তুমি যে ফাঁকা দিচ্ছ না, এই যে এখানে মাঝখানে স্ট্রিং লেখার সময় এই ফাঁকা কিন্তু কাউন্ট হয়েছে জাভাস্ক্রিপ্টের কাছে। এই দেখো যখন টেক্সট ওয়ান ডট লেন্থ প্রিন্ট করে দিলে, যে টেক্সট ওয়ান ডট লেন্থ, তখন দেখো তখন কিন্তু ক্যারেক্টার আসছে কত, 22টা, মানে ওয়ার্ড আসছে। কিন্তু তখন ট্রিম মেথড কল করার পরে যখন টেক্সট টু কে যখন ইয়ে করা হলো, প্রিন্ট করা হলো টেক্সট টু ডট লেন্থ, মানে এইটাকে, তখন দেখো আসছে 12টা। তার মানে এই ফাঁকা জায়গাগুলোকে কি করেছে, আশেপাশের ফাঁকা জায়গা রিমুভ করে ট্রিম। এটা হলে মনে রাখবে। মানে আশেপাশে যদি কোনো ফাঁকা থাকে এদিক বা এদিক, ওইটা ওই মেথডটাকে কি করে, এই যে ইয়া ইয়ার এই দিক ফাঁকা ওই দিক ফাঁকা, এখন দেখবে এইটাকে ক্লিন করবে। এই যে উপরে একটা পিন নেই, দেখো এইটাকে উপরে একটা পিন, তাহলে বুঝতে পারবে সহজে। এই দেখো এখানে কয়টা আসে আগে দেখি, ডকুমেন্ট নেম ওয়ান ডট লেন্থ কয়টা আছে দেখো, শূন্য। কেমনে ডট না দিয়ে আমি কমা দিচ্ছি, এই জন্য আসে। এই যে 18টা লেন্থ, এটা বাদ দিয়ে দিই, দেখো এই দেখো 18টা লেন্থ, দেখো এখানে 1 2 3 4 5টা থাকার কথা, কিন্তু লেন্থ কত আসছে 18, মানে যে ফাঁকা গুলাকে কাউন্ট করছে সে। কিন্তু দেখো পরবর্তীতে নেম ওয়ান কে যদি ট্রিম করি, আগে ট্রিম, ট্রিম করার পরে তারপরে যদি লেন্থ দেখি, তাহলে দেখো এখন আসবে 5, দেখছো? ইয়া ইয়া পাঁচটা পাঁচটা আসছে, এই যে এই যে। আর এটা হলো পরের বার করেছে, এটা বাদ দাও, এটা বাদ, এই যে 5টা। এখন বলতে পারো যে ডট দিয়ে আবার কল করে আবার ডট দিলাম, এটা এটা কেন করলাম? এটাকে বলে কনক্যাটিনেশন। ঠিক আছে? মানে তুমি ধরো জাভাস্ক্রিপ্ট কিভাবে পড়তে থাকে, এই প্রথম থেকে কাজ করতে থাকে, বুঝছো? মানে প্রথমে যখন তুমি নেম ওয়ান দিলা, জাভাস্ক্রিপ্ট আগে নেম ওয়ান কে নিয়ে আসছে ওর প্যাডের মধ্যে। ঠিক আছে? নেম ওয়ান সমান কি, ইয়া ইয়া। তারপর নেম ওয়ান কে যখন ট্রিম করলা, জাভাস্ক্রিপ্টের পরের কাজটা করবে। নেম ওয়ানের সাথে ট্রিম দিলে যে কাজটা হয় সেই কাজটা করবে। নেম ওয়ানের সাথে ট্রিম দিলে কি হয়, এই পুরো সারাই হয়ে যাবে, সেটা ইয়া ইয়া থাকবে। তাহলে এখন এই মুহূর্তে এইটুকের মান কি, ইয়া ইয়া। তারপর যখন আবার ডট দিয়ে তুমি আপনার লেন্থ দিবেন, তখন আবার কি করবে, এইটুকের আবার লেন্থ বের করবে। এইটুকের লেন্থ হচ্ছে 5, এই যে 5। এভাবে করে আপনি সারা জীবন চালাতে পারবেন ডট ডট দিয়ে। মানে মোট কথা এতটুকু রেজাল্ট, তার সাথে এতটুকু রেজাল্ট,
তার সাথে আবার এতটুকু রেজাল্ট, তার সাথে আবার এতটুকু রেজাল্ট, মানে প্রত্যেকবার ডট দিয়ে যা করতে থাকবেন ওইটা আপনি যতবার ইচ্ছে ডট দিয়ে দেবেন, আপনি তো বুঝতেছেন কি মান আসবে, ওইটার সাথে যত কাজ করা যায় সব আপনি করতে পারবেন। ঠিক আছে, এটাকে বলে কনক্যাটিনেশন। একটা মেথডের মধ্যে কি করা যায়, আরেকটা মেথড মানে পর পর পাশাপাশি কল করা যায়, ইচ্ছা আপনার যদি প্রয়োজন হয়, কোনো সময় লাগে। আচ্ছা, এই 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 জাভাস্ক্রিপ্টে এই জিনিসটা কিন্তু খুব মানে দরকার, কনক্যাটিনেশন। মানে আপনি মাঝে মাঝে দেখবেন যে আপনার 2 লাইন লিখতে আপনার কষ্ট হবে, আর আপনি 1 লাইনে এরকম ডট 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 দিয়ে সারাদিন লিখে দিতে পারেন। ঠিক আছে। আচ্ছা, আমরা কিছু দেখলাম, ট্রিম দেখলাম, আরো কিছু দেখি। ট্রিম স্টার্ট, ট্রিম ইন এত লাগে না, প্যাড স্টার্ট, প্যাড এগুলো এত দরকার পড়ে না, আপনাকে যেটা দরকার পড়ে সেটা দেখাই। স্লাইস দরকার পড়বে আর স্প্লাইস দরকার পড়বে, বুঝছেন? এই দুটো সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি কাজে লাগে। স্লাইস, স্লাইস মানে কি বলেন তো? স্লাইস মানে হচ্ছে মাঝখানে এটাকে কেটে ফেলবে। ঠিক আছে, ধরেন মানে আপেল, আপেলের মাঝখানে ছুরিতে একটা পোজ দিলেন, তাহলে কি হয়? আপেলের অর্ধেক অংশ উপরে, অর্ধেক অংশ কোথায় চলে যায়? নিচে। এই স্প্লাইসে তাই করে, স্লাইস সরি, স্লাইস করে কি দুইটা অংশকে আপনি রিটার্ন করে দিবে। এই দেখেন আমি দেখাচ্ছি, এই যে এই যে ধরেন এই যে একটা টেক্সট, এই যে এইটাই নিয়ে এসে, তাহলে আর বুঝতে সুবিধা হবে। এই যে নিয়ে আসলাম এটা, এই যে টেক্সট সমান কি অ্যাপেল কমা ব্যানানা কমা কিউই একসাথে। তাহলে আমি এটা যদি প্রিন্ট করে দিই এখন টেক্সটটাকে এখানে এর মধ্যে, এই যে ডকুমেন্টেড রাইট এর মধ্যে, তাহলে আমরা টেক্সটটাকে দেখতে পাবো। এই দেখেন, এই দেখলাম অ্যাপেল ব্যানানা কিউই, দেখছেন? এখন কি করলাম, এই পার্টে যে কি করলাম দেখেন, এই টেক্সটকে স্লাইস করছি। কেমনে স্লাইস করছি? 7 আর 13 মধ্যে। দেখেন 7 কোথায়? 1 জাভাস্ক্রিপ্টে কিন্তু গণনার সময় শূন্য দিয়ে, আমি কিন্তু বলছিলাম সবসময় জাভাস্ক্রিপ্ট মনে মানে গণে কিভাবে, শূন্য থেকে শুরু হয়। 0 1 2 3 4 5 6 7। 7 মানে কি ব্যানানা বি তে পড়ছে, তাহলে বির আগ পর্যন্ত সব কেটে ফেলবে। ঠিক আছে, আবার 13 দেখেন, 7 8 9 10 11 12 13। ঠিক আছে, তার মানে যেটা লাস্টে আসবে সেটার আগ পর্যন্ত, মানে প্রথমটা রাখবে, মানে সাথে যাবে যে 5 বি, 7 নাম্বার হচ্ছে বি, এই বিতে থাকবে, কিন্তু 13 আগের পর্যন্ত কেটে ফেলবে। 7 13 তার আগ পর্যন্ত কেটে ফেলবে, তাহলে ব্যানানা থাকবে। দেখো, আর যদি পার্টকে প্রিন্ট করে দেয় শুধু ব্যানানা হবে। দেখো, এটা বোঝার বিষয়। এই যে ব্যানানা দেখছো, মানে মোট কথা যেটাতে শুরু হবে সেইটা কাটবে না, সেখান থেকে শুরু হবে। সাথে কাটার কথা, কিন্তু সাতের পরে এ থেকে আসার কথা তা না। প্রথমটা হলো 7 দিলে ওইখানে যে আগে দাঁড়াবে, যেমন 1 0 1 2 3 4 5 6 7, সাথে দাঁড়াবে, মানে বিতে বি শুরু হবে। আর 13 আগে যায় কাটবে, মানে 12তে যায় কাটবে। ঠিক আছে, যেমন 7 8 9 10 11 12, এই যে 12 রাখবে, 13 কি করবে কেটে দিবে। এই যে তার মানে পোস্টটা মারছে কোন জায়গায় বলতো? পোস্টটা মারছে হচ্ছে 7-এর আগে আর 13-র আগে, মানে সবসময় আগে আগে পোস্ট মারে, এটা মনে রাখবে। 7-এর আগে মানে 6 একটা পোস্ট মারছে, আর 13-র আগে 12-তে একটা পোস্ট মারছে। এই দুইটা পোস্ট যদি এর একটা পোস্ট দেয়, এর একটা পোস্ট দেয়, রয়ে গেল কি দাঁড়ানো। এই যে এই এটা হলো স্লাইস মেথডের কাজ। ঠিক আছে, আবার বলতেছি, স্লাইস মেথড পোস্ট মানে হচ্ছে আগের থেকে। 7 দিলেন তাহলে 6-এ পোস্ট মারবে একটা, 13 দিলেন 12-তে একটা পোস্ট মারবে, তাহলে পোস্ট মারার পর ভিতরে যেটা থাকবে সেটাই সে প্রিন্ট করে দিবে। এটা হচ্ছে স্লাইস মেথড। আচ্ছা, এখন দেখলাম আমরা এটা সুন্দর। আর এখানে তেমন কিছু লাগবে না, এগুলো আপনাদের প্রয়োজন নেই। ঠিক আছে, স্প্লিটটা দেখেন, আলাদা করে ফেলবে। রিপ্লেস লাগবে, আলাদা করাটাও লাগবে, এই দুইটা আমাদের দরকার। রিপ্লেস মানে কি, ধরেন আপনি অ্যাপেলের মধ্যে এলটাকে পরিবর্তন করে ফেলবেন, শুধু এলটা, বাকি সব ঠিক থাকবে। তাহলে আপনার হইতেই পারে যে কোনো একটা জায়গায় বানান ভুলে গেছে, কারণ আপনি ডাটাবেসে সেভ করতে হবে, তাহলে সেভ করার আগে কি করতে পারেন, বানানটাকে ঠিক করে দিতে পারেন, তখন আপনি রিপ্লেস মেথড ইউজ করবেন। এই যে এটা থাকলো, তাহলে কপি করে রাখলাম। দেখেন, এই যে রিপ্লেস মেথড, দেখেন রিপ্লেস মেথড যেখানে একটা দিচ্ছে ওরা, ট্রাই ইয়োরসেলফ করলেই আপনিও পেয়ে যাবেন।
এই দেখেন, আমি এটা আপনাদের কোডিং করেই দেখাচ্ছি যে কেমনে আসলে কাজ করে। কই করছে রিপ্লেস, মাই ফাংশন এই যে দিছে, এই যে রিপ্লেস। এই দেখেন মাইক্রোসফট কে ডাব্লিউ3 স্কুল দ্বারা কনভার্ট করছে, দেখছেন? আমরা এটাকে রাখি, এই দেখেন। তার মানে আপনি রিপ্লেস করার মধ্যে দুইটা প্যারামিটার নেয় সে। প্রথম প্যারামিটারে বলতে হবে কাকে রিপ্লেস করবেন, আর দ্বিতীয় প্যারামিটারে কাকে বলতে হবে যে ওই রিপ্লেস করে কি হবে। যেমন আমি অ্যাপেল ভুল করছি, ধরেন কোনো কারণে অ্যাপেল আমার হবে না, হয়ে গেল। এই যে আমি টেক্সটটাকে প্রিন্ট করে দিই, তাহলে আমি দেখতে পাবো আউটপুটটা। এই এই যে অ্যাপেল বানানা কিউই, ধরেন আমি অ্যাপেলটা ভুল করছি, আমার এখানে হবে বড়ই বা পেয়ারা গোয়াবা হবে, ঠিক আছে? তাহলে অ্যাপেল ভুল করছি, তাহলে আমি করব কি, টেক্সট ডট রিপ্লেস, এটাকে আবার একটা ভ্যারিয়েবলে রাখতে হবে, মানে লেটেস্ট যেটা, লেট টেক্সট টু, মানে ওই কিছু একটা হয়ে যে সেভ হয়ে থাকবে সেটার জন্য তো একটা ভ্যারিয়েবল লাগবে নাকি। টেক্সট কে আমি রিপ্লেস করলাম কি দ্বারা, দেখেন মাইক্রোসফট কে রিপ্লেস করলাম, এখানে আমি রিপ্লেস করবো অ্যাপেল কে, অ্যাপেল আমার ভুল এসেছে, অ্যাপেল কে রিপ্লেস করে ডাব্লিউ স্কুল, এখানে সেভ দেন। আচ্ছা টেক্সট তো প্রিন্ট করতে হবে। টেক্সট টু আচ্ছা প্রিন্ট করবেন ভাই। হ্যাঁ টেক্সট প্রিন্ট করতে, অ্যাপেল কে রিপ্লেস করে আমি দিব কি, গোয়াভা। এই যে কে বললো এটা টেক্সট কে রিপ্লেস করতে হবে, আমি ভাই। রিফাত। বাবা, তাহলে তো ভালোই বুঝছে। দেখ, মাথায় ঢুকতেছে, ভালো লাগলো। এই দেখো রিপ্লেস টেক্সট দিব, মানে এটাই তো আপডেটেড, এটা তো আগেরটাই, এটা আপডেটেড। দেখো অ্যাপেলটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, গোয়া হয়ে যাবে। দেখো দেখো শুধু অ্যাপেলটা গোয়া হয়ে গেছে, দেখছো? একদম ম্যাচ করে। হ্যাঁ, কোথায় গিয়েছে দেখো, তুমি ধরো কিউই কে চেঞ্জ করে গোয়া পাবো না, কিউই কে, দেখো কিউইটাই চেঞ্জ হবে, অ্যাপেলটা ঠিকই থাকবে। এই দেখো অ্যাপেল ঠিক আছে, কিউইটা গোয়া হয়ে গেছে, এর মাঝে মাঝে লাগবে। আচ্ছা আরেকটা লাগবে যেটা ইম্পর্টেন্ট, সেটা আমরা দেখে নিই। আমরা দেখলাম কি রিপ্লেস, রিপ্লেস অল মানে তো বুঝছেই, এই প্রথম রিপ্লেসটা হচ্ছে কি প্রথম যেটা মিলবে সেটা করবে, সেটাকে চেঞ্জ করবে। পরে যদি আবার অ্যাপেল থাকে সেটাকে চেঞ্জ করবে না। দেখো আমরা একটা দেখি টেস্ট করে, দেখো আমার ধরো দুইটা অ্যাপেল আছে আমার ইসের মধ্যে, দুইটা অ্যাপেল দেখছো, এই দুইটা অ্যাপেল। এখন আমি অ্যাপেলকে চেঞ্জ করে গোয়াবা দিব, তাহলে কি হয় দেখি। এই দেখো প্রথম অ্যাপেলটা কি হয়ে গেছে, গোয়াবা হয়েছে, কিন্তু পরের অ্যাপেলটা কি রয়ে গেছে না। ওইটার জন্য জাভাস্ক্রিপ্ট আরেকটা দিছে যে তুমি যদি একটা না সবগুলোকে চেঞ্জ করতে চাও তাহলে রিপ্লেস অল দাও, এই যে আর সবই চেঞ্জ হয়ে গেছে, গোয়াবা গোয়াবা দুইটাই গোয়াবা হয়ে গেছে। এটা তো আশা করি বুঝছে, এটা তো আমার না বোঝার কিছু নেই। আচ্ছা, এই জন্য জাভাস্ক্রিপ্ট দুইটা আলাদা করছে, একটাতে প্রথমটা চেঞ্জ হবে, আরেকটাতে সব চেঞ্জ হয়ে যাবে। এই। আচ্ছা এখন একটা মেথড দেখবো, স্প্লিট। তো দেখলামই, স্প্লিট দেখলাম না, না স্লাইস দেখছি, স্লাইস। স্লাইস হচ্ছে যে পোজ দেয়, বললামই তো, মানে কোন একটা অংশ থেকে কোন একটা অংশকে বের করে আনবা, তখন তুমি স্লাইস ইউজ করবে। আর স্প্লিট কি করে, স্প্লিট হচ্ছে যে যে যেটাকে বলে দিবা রাইট সেটার হ্যান্ড এই রাইট। পাশে ও পাশকে আলাদা করে ফেলবে, বুঝতে পারছো? মাঝখান এখানে দেখো, বরাবর আর কি। হ্যাঁ হ্যাঁ, স্লাইস কিন্তু দুই সাইডে পোস্ট মারে, খেয়াল করো। ধরো তুমি একটা চাচ্ছ যে আমি একটা আপেলের একটা অংশ চাই, তাহলে তুমি কি করবে, আপেলের উপর থেকে একটু ফেলাই দিবে, নিচ থেকে একটু ফেলাই দিবে, মাঝখানে একটু তুমি খাবা, তাই না? এটা হচ্ছে স্লাইস। আর স্প্লিট কি, স্প্লিট মানে তুমি চাচ্ছ যে আমি কোনো খাওয়া খাওয়াই না, আমি হলো মাঝখানে একটা কোপ দিব, ওই সামনেরটাও আমার চাই, পিছেরটাও কি আমার চাই, খালি আমার কাটা থাকতে হবে, এটাকে বলে স্প্লিট। দেখো স্প্লিটের সময় বলে দেওয়া যায় যে তুমি কিসের ভিত্তিতে স্প্লিট করবে। এই দেখো এই যে এটাকে আমি নিয়ে আসলাম, এটাকে আমি একটু কমেন্ট আউট করে দেখি। হ্যাঁ, দেখো এই যে আমার টেক্সট ধরো এ বি সি ডি ই এর কমা কমা দিয়ে একটা স্ট্রিং লেখা আছে, যে ডাবল কোটেশনের মধ্যে, তারপরে স্ট্রিং। এখন এই টেক্সটটাকে কি করছে, স্প্লিট করছে কিসের ভিত্তিতে বলো, কমার ভিত্তিতে। তার মানে এখন কিন্তু একটা মান আসবে না, আর কয়টা মান আসবে, এ আসবে, বি আসবে, সি আসবে, ডি আসবে, ই আসবে, এফ আসবে। কারণ দেখো প্রত্যেকটার মধ্যে যে কোপ মানে যেখানে যেখানে কমা আছে, এন একটা কোপ, 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 তাহলে বাকি সব কি হয়ে গেল, আলাদা হয়ে গেল না। এই সবগুলোকে রিটার্ন করবে কে, এই স্প্লিট মেথড। দেখো আমি মাই অ্যারে যদি কল করি, তাহলে একটা অ্যারে আসবে, এখন এখন কোনো ইয়ে আসবে না, এই যে অ্যারে দেখছো, এ বি সি। এটা আরো বোঝার সুবিধার্থে তুমি এটাকে কনসোল লক করতে পারো, তাহলে তুমি ক্লিয়ারলি বুঝবে।
ডকুমেন্ট ডট রাইট তো এটাকে লিখে দিচ্ছে, ফ্ল্যাট ভাবে লিখে দিচ্ছে, এই জন্য আমরা টের পাচ্ছি না। এই যে কনসোল ডট লক করে, আমরা কনসোল ডট লক এ দেখি কি হয়েছে। নামাই দাও, এই দেখো, এই দেখো অ্যারেস হয়, দেখছো? এই যে দেখো, 0 নম্বর এলিমেন্টে এ, 1 নম্বরে বি, 2 নম্বরে সি, 3 নম্বরে ডি, 4 নম্বরে ই, 5 নম্বরে কি এ। ঠিক এই জায়গাটা পোস্ট মেরে বাকি সব এলিমেন্টকে কি করে দিচ্ছে, অ্যারে আকারে আমাদের কিছু দিয়ে দিচ্ছে। আমরা জানি কোন একটা কিছু কিছু সমার সেভ রাখার জন্য অ্যারে সবচেয়ে ভালো, এই জন্য ওরা আমাকে কি করছে, অ্যারেতেই দিয়ে দিচ্ছে। বুঝতে পারছো? 6টা উপাদান, 1 2 3 4 5 6, এটা হলো স্প্লিট। ইআইএফ কি স্প্লিট আর স্লাইস বুঝছেন? স্লাইস মানে হচ্ছে এই জায়গায় কাটবো, এই জায়গায় কাটবো, এই মাঝখানে টুকু আমার চাই। আর স্প্লিট হচ্ছে যে জায়গাটা কাটবো সেটা শুধু নাই হয়ে যাবে, বাকি সব আমার চাই। ঠিক আছে? মানে এখানে কোনো মাঝখানের বিষয়টা আমি চাই না, আমি সবই চাই, কিন্তু ওই যে স্প্লিটটা করবো ওইটা আমার থাকবে না, বাকি সব থাকবে, এই আর কি। আচ্ছা, তাহলে আমরা আজকে কি শিখলাম বলেন তো? মানে এতক্ষণ যে কথা বললাম, কি নিয়ে কথা বললাম? আমরা এতক্ষণ কথা বললাম স্ট্রিং এর মেথড। কি শিখলাম? স্ট্রিং মেথড। স্ট্রিং মেথড মানে স্ট্রিং কে দিয়ে আমরা অনেক কাজ করতে পারি জাভাস্ক্রিপ্টের সাহায্যে। বড় হাতে করতে পারি, ছোট হাতে করতে পারি, আর একটা স্ট্রিং যুক্ত করতে পারি, দুই পাশ থেকে ছাড়াই করতে পারি। আচ্ছা, দুই পাশ থেকে ছাড়াই করে, এটা এটা প্রথম থেকে ছাড়াই করে, এটা কি করে শেষ থেকে ছাড়াই করে, এটা তো বুঝতেই পারতেছে, দেখেই বোঝা যাচ্ছে। স্ট্রিম স্টার্ট মানে কি প্রথম থেকে ছাড়াই করবে, স্ট্রিম ইন মানে কি শেষ থেকে ছাড়াই করবে, ট্রিম মানে দুই পাশ থেকে ছাড়াই করবে। আচ্ছা, রিপিট মানে কি একটা জিনিসকে বারবার করা। দেখো আমি একটু দেখে আসি, মানে নাহলে বুঝবে না। এই ধরো, ধরো আমি চাচ্ছি হ্যালো ওয়ার্ল্ড কে 2 বার লিখবো, তাহলে কি করবো? হ্যালো ওয়ার্ল্ড আরেকবার হবে, তাহলে কি করবো? টেক্সট ডট রিপিট টু দিলে কি হয়ে যাবে, 2 বার হ্যালো ওয়ার্ল্ড রিপিট হবে। বুঝতে পারছো? এই দেখো, এই দেখো হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড 2 বার, 2 বার হচ্ছে না? মানে একটা হ্যালো ওয়ার্ল্ড কে রিপিট যখন 2 দিল তখন কি হয়ে গেল, 2 বার। এখানে 3 দিতে, দেখো এখানে 4 দেই, রান দেই, এটা 4 বার হবে, 1 2 3 4। দেখছো? এটা হচ্ছে রিপিটের কাজ, আশা করি বুঝতে পারছো। তাহলে রেফারেন্স হিসেবে তো এগুলো থাকলোই, মানে এখানে তো তুমি রেফারেন্স দেখতেই পাচ্ছ, এটা তো আর তোমার মুখস্থ করতে হবে না, তোমাকে শুধু বুঝতে হবে। কথা বুঝছো রিফার? মানে তুমি সবসময় দেখবে এইসব জিনিস তো থাকবে, এগুলো তো মুখস্থের বিষয় না। তুমি এখান থেকে দেখতে পারতেছো, আমি তোমাকে দিয়ে দিচ্ছি। তারপরে এগুলো তুমি এই যে কোড এডিটর আছে, সেভ করা আছে, কোড এডিটরের মধ্যে কিন্তু সেভ করা আছে, দেখবা। এই দেখো, টেক্সট ও জানে যে এটা স্ট্রিং, তাই না? দেখো ডট দিতেই সব মেথড দেখা যাবে, দেখছো? দেখছো? দেখা দিল না? এই সব মেথড এখানে এমন অনেক, এখানে এমন অনেক মেথড আছে যেটা এখানেও নাই, কিন্তু কোড এডিটর এগুলো জানে। দেখো এই যে, দেখো এই যে ট্রিম ইন, ট্রিম স্টার, ট্রিম ইয়ে, দেখো সব দিছে, লোয়ার কেস, আপার কেস, স্প্লাইস, সার্চ, প্যাড স্টার, এদের সব দিছে, যেগুলো যা যা আছে সব দিয়েছে। তার মানে এগুলো কিন্তু মুখস্থ করা জিনিস না, এটা কিন্তু ওরাই বলে দিচ্ছে। তোমার খালি বুঝতে হবে কি যে এটা দ্বারা কি কাজ হয়, এটা বুঝতে হবে। ঠিক আছে? এখানে যে কটা দেখালাম এটাতে কোনো সমস্যা আছে? আচ্ছা, আজকে আর আগাবো না, মানে মাথা ঘুরে যাবে। আজকে আমরা স্ট্রিং এর মেথড শিখলাম, মনে রাখবা। আগামী ক্লাসে আমরা অ্যারে আর অবজেক্টের মেথড শিখবো। অ্যারে আর অবজেক্ট নিয়ে অনেক কিছু করা যায়, বুঝতে পারছো? জি ভাই। আমরা কিন্তু কয়েকটা শিখছি, যেমন আমি তোমার দেখাই। এই যে স্টুডেন্ট ডট ফাইন্ড, এটা স্টুডেন্ট একটা অ্যারে না? তাহলে হ্যাঁ। স্টুডেন্ট ডট ফাইন্ড এটা তো অ্যারের মেথড নাকি? বুঝো নাই? দেখো আমরা কিন্তু অনেকগুলো শিখে ফেলছি, যে ফর এজ, ফাইন্ড, ম্যাপ, ফিল্টার, এগুলো এরর, এগুলো সব কিন্তু এরর মেথড ছিল। তার মানে এরর মেথড কিন্তু আমাদের হয়ে গেছে মোটামুটি, খালি আর দুই একটা বাকি থাকতে পারে, এটা আমরা দেখবো। আর অবজেক্টের মেথড শিখবো, অবজেক্টের মেথড আমরা এখন শিখিনি। আর এগুলো তো ওই যে আজকে যে স্ট্রিং এর মেথড শিখলামই, স্ট্রিং নিয়ে কত কাজ করা যায়, দেখছো? তুমি একটা প্রোগ্রামিং দিয়ে এগুলো করে ফেলতে পারো মুহূর্তের মধ্যে। আচ্ছা, আর এই চার কোড অ্যাড এগুলো দেখালাম কেন, এগুলো লাগে না, এগুলো হলো মানে হয়তো 1 বছরে একবার লাগবে, যখন লাগবে তখন দেখে দিবেন, সমস্যা নেই। কোডিং এর সময় মাঝে মাঝে লাগে। চার অ্যাড মানে কি, আমি তোমার একটু মানে হিন্টস দিই। জাভা, যে আমরা যে এবিসিডি লিখি না, এগুলো তো কম্পিউটারের কাছে আসলে বাইনারি, তাই না? কম্পিউটারের কাছে কি বাইনারি না? কম্পিউটার কি এবিসিডি বুঝে? না, কম্পিউটার কি শুধু বুঝে? 0 আর 1 বোঝে। 0 আর 1 বুঝে না, এটা তো পড়ছি তোমরা। এখন ওই যে এটাকে কম্পিউটার কি নামে চেনে, বুঝছো? ওইটা বের করার জন্য এই মেথডটা ইউজ হয়। এটা কেন লাগে মাঝে মাঝে, ধরো তুমি চাচ্ছ যে মানে অ্যাডভান্স একটা কেস চিন্তা করো। ধরো একটা মানে তোমার একটা স্ট্রিং আছে, ধরো এর মধ্যে এবিসিডি নামে একটা আছে। এখন ধরো তুমি দেখতে যাচ্ছ যে
মানে ABCD ধরো একজন লিখছে, আর একজনও ধরো মানে ধরো লিখছে যে ABCDEFGH, তুমি দেখতে যাচ্ছ যে আহ, কোনটার ধরো মানে এই মানে ক্যারেক্টারটা কোনটা সিমিলার দেখতে যাচ্ছ। এখন জাভাস্ক্রিপ্ট কিন্তু এগুলো বুঝে না, জাভাস্ক্রিপ্ট বুঝে বাইনারি, বুঝতে পারছো? তখন তুমি করতে পারো কি, 2টাকে 4 দিয়ে ওইটার কোড বের করতে পারো, যে ওই আলফাবেটের কোড কত, ঠিক আছে? তখন তুমি কোডটাকে কম্পেয়ার করতে পারো, দেখো তো 20 আর 20 ম্যাচ করছে কিনা। যদি ম্যাচ করে তাহলে তুমি বলতে পারো এই দুই বেটা একই লিখছে, দুই বেটা এই লিখছে, মানে ফাঁকে মানে দেখা দেখি করছে, বুঝলে নাই? ওই সময় তোমার এগুলো লাগবে, এছাড়া তোমার কোনো সময় লাগবে না। দেখো 4 কোড এগুলো ওই যে কোড রিটার্ন করে, দেখো এই দেখো এই যে কোড রিটার্ন করে, দেখছো? 0 নাম্বার কত, 4 কোড 0 মানে এইচ, এইচ এর মান কত বলো, 72, দেখছো? আবার ইর একটা মান আছে, আমি যেখানে অন করে দিই দেখবা ইর একটা মান আছে, ই এর মান হলো 69, দেখছো? তার মানে ই 69, এইচ কত 70, 2 এর মান মানে এল, এই যে এল 012 এল, এল এর মান কত 76, দেখছো? মানে জাভাস্ক্রিপ্ট ওগুলোকে কিন্তু একটা নাম্বারে মনে রাখছে, তুমি যত এবিসিডি লেখো। তারপর তুমি মানে ওই সংখ্যাটাকে কম্পেয়ার করে কি করতে পারো, বের করে ফেলতে পারো যে তুমি কি কপি পেস্ট করছো নাকি সব ঠিকই আছে, বুঝতে পারছো? এইটা আর কি, আমি তাও একটু দেখাই দিলাম আর কি। তাহলে আজকে আমরা সব জাভাস্ক্রিপ্টের মেথড, স্ট্রিং মেথড শিখে গেলাম। পরবর্তীতে আমরা এইটা শিখবো, দেখো বড় করি, স্ট্রিং মেথড শিখলাম, স্ট্রিং সার্চ, ওই সার্চও তো একটা মেথডই, ওই এটা আমরা দেখবো না কালকে, সমস্যা নেই। স্ট্রিং টেমপ্লেট এটা অন্য জিনিস, নাম্বার, লাস্টে ভাই নাম্বারটা দেখাইছে মনে হয়। অ্যারে মেথডে দেখছি আমরা, অ্যারে ইটারেশন দেখছি, ওই অ্যারে মেথড আর এই ইটারেশন একই, ওই যে ফর ইচ ফাইন্ড এগুলো সব। আচ্ছা, আমাদের দরকার আমরা যে এর নতুন কিছু শিখবো, যে ডেট শিখবো সামনে, ডেট নিয়ে কেমনে কাজ করতে হয়, কেমনে ম্যাথ নিয়ে কাজ করতে হয় এগুলো শিখবো, এই আর কি। গেটের ডেটের কিছু মেথড আছে, এগুলো শিখবো, এই তেমন কিছু নেই, আর শেষ হয়ে গেছে প্রায়। আর অবজেক্টের কিছু মেথড আছে, তাইলে আমার হয়ে যায়। আচ্ছা, এরপরে আমরা কি শিখবো বলো তো? যখন এগুলো সব শেষ হয়ে যাবে মোটামুটি, এগুলো যখন সব শেষ হয়ে যাবে তখন আমরা এখন পর্যন্ত আমরা সনাতন পদ্ধতিতে জাভাস্ক্রিপ্ট শিখতেছি, মানে এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের নেটিভ। কিন্তু জাভাস্ক্রিপ্ট কিন্তু অনেক লেটেস্ট হয়ে গেছে, দেখবা সিনট্যাক্স এর মধ্যে কি আছে, অনেক চেঞ্জ আছে। একটা উদাহরণ দিই, যেমন আমরা ফাংশনকে লিখি এইভাবে, দেখো বর্তমানে এইভাবে লিখি। ফাংশন দিয়ে কি করি, একটা নাম দেই, রিফার, তারপর ফার্স্ট ব্র্যাকেট দেই, এর মধ্যে প্যারামিটার দিই, তাই না? তারপরে প্যারামিটার, হ্যাঁ, তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার মধ্যে ভিতরে ফাংশন লিখি, কনসোল ডট লগ এ, ধরো এরকম এভাবে লিখি, তাই না? কিন্তু মডার্ন জাভাস্ক্রিপ্টে দেখবা এভাবে লেখে না, ফাংশনটাকে আরো শর্ট করে লেখা যায় এইভাবে, এই যে এভাবে লেখা যায়, দেখো লেট এ রিফার দিয়া প্রথমটা দিতে হয় প্যারামিটার, যে এভাবে সমান দিয়ে প্যারামিটার দিতে হয় এ বি, তারপরে এইভাবে অ্যারো দিয়া, সরি এখানে হবে, তারপরে যে অ্যারো দিয়ে সেকেন্ড ব্রেক দিলে হয়, না দিলে হয়, এক লাইনে লিখলে দেওয়া লাগে না, এই যে এরকম, এই এই, ঠিক আছে? এই যে এইভাবে লিখতে হয়। এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের লেটেস্ট মেথড, এতে কনসোল ডট লগ, তার মানে সেকেন্ড ব্রেকেট দিতেই হবে, এই এইটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের লেটেস্ট মেথড, ঠিক আছে? এইভাবে করে ফাংশন লিখতে হয়, তার মানে তোমাকে এইগুলো শিখতে হবে। দেখবা যে প্রত্যেকটা লেখারই জাভাস্ক্রিপ্টে একটা মডার্ন মেথড আছে, ইরর আছে নতুন, ভাই একটা। হ্যাঁ নতুন মেথড আছে, এই যে হয়ে গেছে, এই যে এইভাবে করে তোমাকে লেটেস্টটা শিখতে হবে। কারণ আমরা যখন কোডিং করবো রিয়াক্ট জেএস, কারণ কিন্তু কোনো পুরান কোড থাকবে না, সব কি থাকবে, রিয়াক্ট সেটাই। সব নতুন কোড নিয়ে কাজ করে, মানে কোনো পুরান কোড নেই। তখন তোমাকে জাভাস্ক্রিপ্টে এইভাবে ফাংশন লিখলে হবে, কাজ করবে না তা না, কিন্তু এইভাবে কেউ লিখবে না, ঠিক আছে? ওইখানে দেখবে সব ওই যে ওইভাবে লেখা যায়, এইভাবে লেখা যায়। এটা কিন্তু ফাংশনের নতুন সিনট্যাক্স, দেখছো? একই জিনিস, একই, খালি এখানে এই যে ফাংশন দিয়ে লিখতাম, এটা করছে কি ভ্যারিয়েবলের মধ্যে ঢুকে দিচ্ছি, দিয়ে যে একটা ব্র্যাকেট ইকুয়াল টু একটা ব্র্যাকেট, তারপরে যে এরকম অ্যারো দিয়ে সেকেন্ড ব্র্যাকেট, মানে আমাদের এখানে একটা অ্যারো দিচ্ছে, এই আর কি। মানে এরকম অনেক জায়গায় চেঞ্জ আছে, দেখবো অনেক জায়গায়, মানে অনেক জায়গায়, ওগুলো আমরা দেখবো যে কোথায় কোথায় চেঞ্জ আছে, ঠিক আছে? আমাদের জাভাস্ক্রিপ্ট শেষ হয়ে গেছে, আমরা মানে
আহ, 1-2 সপ্তাহ পরে আমার মানে রিয়েক্ট জেসে লাভ দিতে পারি, বুঝতে পারছো? দেখ, সুখের খবর, মানে এটা খুব ভালো নিউজ যে আমরা খুব দ্রুত রিয়েক্ট জেস শুরু করতে যাচ্ছি। ঠিক আছে। ভাই দেখেন গ্রুপে একটা ফাইবারে গিগ ইমেজ দিছে, দেখেন দি কিরকম হয়েছে। রেকর্ডটাকে বন্ধ করি।